আসসালামু আলাইকুম। আমি রিতা ফারজানা, শিক্ষিকা, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বাসায় নিরাপদে আছো। আজকে আমি তোমাদের অধ্যায় 11 এশিয়ার কয়েকটি দেশ এই অধ্যায় থেকে অতিরিক্ত জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই অধ্যায়টি শেষ করেছো এবং এই অধ্যায় থেকে যা যা ছিল সবকিছু নিশ্চয়ই ভালোভাবে পড়েছো। তো এই এশিয়ার কয়েকটি দেশ এই অধ্যায় থেকে তোমরা বাংলাদেশের সাথে জাপান, ভারত, চীন, কোরিয়া এবং মালয়েশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক পড়েছো। সেখান থেকে তোমরা ভারত, জাপান, চীন, কোরিয়া, মালয়েশিয়া এই 5টি দেশ সম্পর্কে তোমরা জেনেছো। তো শিক্ষার্থীরা, তোমাদের কি সবকিছু মনে আছে? আমি আশা করি তোমাদের সবকিছুই মনে আছে। তো আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার একটু মনে করিয়ে দিই। যেমন প্রথমেই বলি যে এশিয়া মহাদেশের আমরা কয়েকটি দেশ সম্পর্কে এখানে জেনেছিলাম। এই দেশগুলো কি কি পড়েছিলাম বলো তো? ভারত, চীন, জাপান, কোরিয়া এবং মালয়েশিয়া। তো এই যে দেশগুলো, এই দেশগুলোর আয়তন এবং জনসংখ্যা, এছাড়াও সেখানকার আরও প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন বিষয়, তারপর জলবায়ু, এইসব সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। তো প্রথমেই আমি তোমাদেরকে ভারত সম্পর্কে কিছু তথ্য আরেকবার মনে করিয়ে দিই। যেমন ভারত আমাদের কি নিকটতম একটা প্রতিবেশী দেশ। আর এই যে ভারত দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী এবং বৃহৎ রাষ্ট্র। তো শিক্ষার্থীরা, বলো তো ভারতের আয়তন কত ছিল? আচ্ছা, আমি তোমাদেরকে মনে করে দিই যে ভারতের আয়তন কত ছিল। ভারতের আয়তন 32,87,240 বর্গ কিলোমিটার। আমি আরেকবার বলছি, 32,87,240 বর্গ কিলোমিটার। এরপর ভারতের লোক সংখ্যা 131,95,77,958 জন। তো এই যে ভারতের আয়তন এবং লোক সংখ্যা, এগুলো তোমরা ভালো করে মুখস্থ রাখবে। আর ভারতের রাজধানী নয়াদিল্লি। তো ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়, কেননা ভারতে প্রায় 5,000 বছর আগের নিদর্শন পাওয়া গেছে। এছাড়াও ভারতের আগ্রার তাজমহল, তারপর কুতুব মিনার প্রভৃতি কিন্তু ভারতের পরিচয় বহন করে। এরপর ভারত 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। আর মুক্তিযুদ্ধের সময়, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল। তো আমরা বলতে পারি যে ভারতের সাথে বাংলাদেশের কিন্তু বাণিজ্যিক একটা ভালো সম্পর্ক রয়েছে। যেমন আমরা অনেক সময় দেখতে পাই যে বাংলাদেশের সাথে কিন্তু ভারতের বিভিন্ন চুক্তি হয়, যেমন তিস্তা চুক্তি, এছাড়াও আরও অনেক রকমের চুক্তি কিন্তু ভারতের সাথে হয়। তো শিক্ষার্থীরা, এই যে ভারত সম্পর্কে যে তথ্যগুলো আছে তোমাদের বইয়ে আরও অনেক বিস্তারিতভাবে দেওয়া আছে। তোমরা যদি বইটি পড়ো তাহলে তোমরা আরও ভালোভাবে মনে রাখবে। এরপরে তোমাদের আরেকটি দেশ, এরপরের যে দেশটি ছিল সেটা চীন। তো চীন সম্পর্কে আমি এবার কিছু তথ্য তোমাদেরকে বলে দেই। চীন চীন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এই যে ভারত এবং চীন, এগুলোর জনসংখ্যা কিন্তু অনেক বেশি। কারণ আমরা যখন ভারত এবং চীনের জনসংখ্যা সম্পর্কে জানবো, তখন কিন্তু আমরা বুঝতেই পারছি যে ভারত এবং চীন অনেক জনসংখ্যা বহুল একটি দেশ। তো চীনের রাষ্ট্রীয় এবং স্থানীয় নাম ছিল। তোমাদের নামগুলো মনে আছে? আচ্ছা, আমি মনে করে দিই। চীনের রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী চীন এবং স্থানীয় নাম ঝুংঘু। তোমরা নামটা অবশ্যই ভালো করে মনে রাখবে। এবার চীনের জনসংখ্যা আমি তোমাদেরকে বলে দিই। চীনের জনসংখ্যা 137,51,37,837 জন। অবশ্যই তোমরা জনসংখ্যাটা ভালো করে মনে রাখবে। এরপর চীনের রাজধানীর নাম বলি। চীনের রাজধানী বেইজিং। তো আমরা ভারতের রাজধানীর কথা পড়েছি এবং চীনের রাজধানীর কথাও পড়লাম। আয়তনের দিক থেকে চীন কিন্তু পৃথিবীর 3য় বৃহত্তম দেশ। তাহলে দেখো শিক্ষার্থীরা, তোমরা চীনের জনসংখ্যা জানলে, তারপরে চীনের রাজধানীর নামের কথাও তোমরা জেনেছো। এবার আমি একটু বলে দিই যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নাম কি বলতো? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট কিন্তু নেপাল এবং চীনের মাঝখানে অবস্থিত। এছাড়াও চীনে প্রায় 56টি জাতির বসবাস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হুই, মিয়াও, তারপর উইঘুর প্রভৃতি জাতি দেখা যায়। তো তোমাদের এখানে বইয়ে যে জাতিগুলোর নাম দেওয়া আছে, এই নামগুলো তোমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবে। এরপর সারা বিশ্বে মানুষ কিন্তু চীনা ভাষায় কথা বলে। আর চীনের আর কিছু মানুষ আছে যারা শতকরা প্রায় 95 ভাগ মানুষ কিন্তু মান্দারিন ভাষায়
কথা বলে। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা কিন্তু চীনের জনসংখ্যা, তারপরে চীনের আয়তন, তারপর পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে চীন, এরপর চীনের 56টি জাতির বসবাস, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এছাড়া মাউন্ট এভারেস্টের কথাও কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা বই পড়লেই এটা জানতে পারবে। তো চীনের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর। আর প্রশাসনিক দিক থেকে চীনকে প্রায় 22টি প্রদেশে এবং 5টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা যায়। এই যে ছোট ছোট তথ্যগুলো আছে, তোমরা এটা বই থেকে অবশ্যই ভালো করে মুখস্থ করবে, কারণ তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন বলো এবং বহু নির্বাচনী প্রশ্ন বলো, এগুলোতে কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো আসতে পারে। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে চীনকে কয়টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা যায়, তাহলে তোমরা উত্তর অবশ্যই দিবে যে 5টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা যায়। আর চীনের শিক্ষার হার হচ্ছে শতকরা 86%। তো আমরা এটা পড়েছিলাম যে চীন কিন্তু হচ্ছে অনেক উন্নত একটা দেশ, যেমন হচ্ছে বড় বড় কারখানা বলো, বড় বড় হচ্ছে ইন্ডাস্ট্রি, তারপর বিভিন্ন জায়গার হচ্ছে পোশাক কারখানা, বিভিন্ন জায়গার অনেক যন্ত্রপাতি, তারপরে হচ্ছে পোশাক শিল্পের হচ্ছে কাপড়, এসব কিছুই কিন্তু চীন এবং জাপান থেকে বেশি নিয়ে আসা হয়। তো শিক্ষার্থীরা, তোমরা ভারত এবং চীন সম্পর্কে পড়েছো। এরপরে যে দেশটি পড়েছো সেটা হচ্ছে, তো জাপান সম্পর্কেও তোমরা অনেক তথ্য জেনেছো। যেমন জাপান হচ্ছে পূর্ব এশিয়ার একটি দেশ, ছোট বড় প্রায় কয়েক হাজার দ্বীপ নিয়ে এই জাপান হচ্ছে গঠিত। এর মধ্যে 4টি উল্লেখযোগ্য দ্বীপের নাম তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি নামগুলো তোমাদেরকে মনে করিয়ে দিই, তোমরা অবশ্যই নামগুলো ভালো করে মনে রাখবে। যেমন হচ্ছে 4টি দ্বীপের মধ্যে হোক্কাইডো, হনশু, শিকোকু এবং কিউশু, এই 4টা নাম আছে। এই 4টা নাম তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। আর জাপানের রাজধানী কি বলতো? জাপানের রাজধানী হচ্ছে টোকিও। তো শিক্ষার্থীরা, তোমরা এই যে রাজধানীর নামগুলো আছে, তোমরা অবশ্যই এগুলো নামগুলো ভালো করে মুখস্থ করবে। এরপর জাপানের কিন্তু 2টা নাম ছিল, একটা হচ্ছে রাষ্ট্রীয় নাম এবং আরেকটা হচ্ছে স্থানীয় নাম। তো রাষ্ট্রীয় নাম হচ্ছে কিংডম অফ জাপান এবং স্থানীয় নাম হচ্ছে নিহন বা নিপ্পন। তো এই যে নামটা, তোমরা কোনটা রাষ্ট্রীয় নাম এবং কোনটা স্থানীয় নাম, এটা অবশ্যই ভালো করে মনে রাখবে। আর এশিয়া মহাদেশের একদম পূর্ব প্রান্তে জাপান অবস্থিত দেখে একে কিন্তু সূর্যোদয়ের দেশ বলা হয়। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ প্রশ্নতে, বহু নির্বাচনী প্রশ্নতে এটা আসতে পারে যে সূর্যোদয়ের দেশ কোন দেশকে বলা হয়, তাহলে তোমরা উত্তর দিবে যে হচ্ছে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। এরপর জাপানের হচ্ছে জলবায়ু কেমন ছিল বলতো? জাপানের জলবায়ু ছিল নাতিশীতোষ্ণ মণ্ডলীয়। এখানকার উত্তর পূর্বাঞ্চলে মৌসুমী জলবায়ুর প্রভাব স্পষ্ট। তো শিক্ষার্থীরা, এই যে জাপান থেকেও কিন্তু আমরা অনেক সাহায্য সহযোগিতা পেয়ে থাকি। তারপর জাপানের হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর প্রভৃতি জাপানে উল্লেখযোগ্য। আর 6 থেকে 15 বছর পর্যন্ত জাপানের ছেলে মেয়েদের শিক্ষা কিন্তু বাধ্যতামূলক করা হয়। তাহলে দেখো, আমরা এখান থেকে বুঝতে পারছি যে জাপানে কিন্তু শিক্ষার হারটাও অনেক বেশি, এবং সেখানে 6 থেকে 15 বছর পর্যন্ত যেহেতু বাধ্যতামূলক করা হয়, তাহলে বুঝতেই পারছি যে ওই বয়সে এখানে অবশ্যই পড়ালেখা করতে হবে। আর জাপানের সাথে কিন্তু আমাদের দেশের একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা ভারত, চীন এবং জাপান সম্পর্কে জানলাম। এবার আমরা এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে হচ্ছে কোরিয়া অবস্থিত। তো তোমাদের এখানে বইয়ে কিন্তু প্রতিটা দেশ কোথায় অবস্থিত এবং কোন অঞ্চলে অবস্থিত, এই জিনিসগুলো তোমাদের দেওয়া আছে, তোমরা ভালো করে মুখস্থ করবে। আর কোরিয়ায় প্রায় 4 ধরনের ঋতু দেখা যায়। এছাড়াও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন আবহাওয়ার উপস্থিতিও কোরিয়ায় লক্ষ্য করা যায়। এখন কোরিয়ায় জুন, জুলাই ও আগস্ট মাসে প্রচুর বৃষ্টি হয়। তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে যে কোরিয়ায় কোন সময়ে প্রচুর বৃষ্টি হয়। জুন, জুলাই এবং আগস্ট মাসে কোরিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। এবার আমরা কোরিয়ার মধ্যে পড়েছিলাম যে জাতিগতভাবে হচ্ছে কোরিয়ানরা একটি ভাষা গোষ্ঠীর, আর ভাষাগতভাবে এবং নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে কোরিয়ানরা চীন এবং জাপানিদের থেকে অনেকটাই আলাদা। তো শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে যে কোরিয়া সম্পর্কে তথ্য আছে, সেই তথ্যগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে। এরপর সর্বশেষ যে দেশটি দেওয়া ছিল সেটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। দেখো, তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি যে কোনটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, কোনটা পূর্ব এশিয়ার দেশ, তারপরে আমাদের প্রতিবেশী দেশ কোনটা, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে সবগুলো দেশ যদি পড়ি তাহলে হচ্ছে বুঝতে পারবো। তো তোমরা বইয়ের মধ্যে সবগুলো দেশ সম্পর্কে কিন্তু ভালোভাবে পড়বে এবং সেখান থেকে মুখস্থ রাখবে। এবার আমি তোমাদেরকে মালয়েশিয়া সম্পর্কে কিছু তথ্য বলে দেই।
মালয়েশিয়া হচ্ছে 15টি প্রদেশ নিয়ে গঠিত। আর মালয়েশিয়ায় বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু প্রভৃতি ধর্মের লোক বাস করে। এরপর মালয়েশিয়ার রাজধানীর নাম কি বলো তো? ঠিক বলেছো, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। এছাড়া তারপর জর্জ টাউন, জহর বাহরু, পেনাং প্রভৃতি হচ্ছে মালয়েশিয়ার অন্যতম প্রধান শহর। তো শিক্ষার্থীরা, তোমরা ভারত, চীন, জাপান, কোরিয়া এবং মালয়েশিয়া এই 5টি দেশ সম্পর্কে তোমাদের বই থেকে সবগুলো তথ্য ভালো করে মুখস্থ করে নেবে। এবারে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করি, দেখি তোমাদের মনে আছে কিনা। দেখো, 1 নম্বর প্রশ্ন, ভারতের রাজধানীর নাম কি? আমরা কিন্তু 5টা দেশ এবং 5টা দেশের রাজধানী সম্পর্কে পড়েছি। তাহলে ভারতের রাজধানীর নাম আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, বলো তো কি হবে? ঠিক বলেছো, ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। তাহলে আমরা এটা উত্তর দিব, ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি। তারপর 2 নম্বর দেখো, চীনের স্থানীয় নাম কি? আমরা চীনের 2টা নাম পড়েছিলাম। তো চীনের স্থানীয় নাম হচ্ছে ঝুংঘু। তাহলে আমরা উত্তর দিব, চীনের স্থানীয় নাম ঝুংঘু। এরপর 3 নম্বর প্রশ্নটি দেখো, প্রশাসনিক দিক থেকে চীনকে কয়টি প্রদেশে ভাগ করা হয়েছে? আমরা চীনের মধ্যে পড়েছিলাম প্রশাসনিক দিক থেকে কয়টি দেশে ভাগ করা হয়েছে এবং স্বায়ত্তশাসিত কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে। তাহলে প্রশাসনিক দিক থেকে ভাগ করা হয়েছে 22টি প্রদেশে। তাহলে উত্তর দিব, প্রশাসনিক দিক থেকে চীনকে 22টি প্রদেশে ভাগ করা হয়েছে। তারপর 4 নম্বর দেখো, জাপানিদের জাতিগত ধর্মের নাম কি? জাপানিদের একটি জাতিগত ধর্মের নাম আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে সিন্টো। তাহলে আমরা উত্তর দিব, জাপানিদের জাতিগত ধর্মের নাম সিন্টো। 5 নম্বর প্রশ্ন দেখো, কোরিয়ায় কয় ধরনের ঋতু বিদ্যমান? তো আমরা কোরিয়া সম্পর্কে যে তথ্যগুলো পড়েছিলাম সেখানে আমরা ঋতুর কথাও পড়েছিলাম এবং সেখানে আমরা পড়েছিলাম যে কোরিয়ায় 4 ধরনের ঋতু বিদ্যমান। তাহলে আমরা উত্তর দিব, কোরিয়ায় 4 ধরনের ঋতু বিদ্যমান। তো শিক্ষার্থীরা, আমি এখানে যে 5টা প্রশ্ন দিয়েছি, এছাড়াও কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন তোমাদের আসতে পারে। তো তোমরা যদি বইটা ভালো করে পড়ো তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তরই দিতে পারবে। আমাদের আজকের পাঠ অধ্যায় 11 থেকে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন। শিখন ফল, আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদের আজকে সৃজনশীল প্রশ্ন শুরু করি। তার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই যে সৃজনশীল প্রশ্নে আমাদের 10 মার্ক থাকে। ক নম্বরে থাকে 1, খ নম্বরে 2, গ নম্বরে 3 এবং ঘ নম্বরে 4, সর্বমোট 10 মার্ক থাকে। তো তোমরা যদি সৃজনশীল প্রশ্নের উত্তরটা ভালোভাবে লিখতে পারো তাহলে কিন্তু 10 মার্ক ভালোভাবেই পেয়ে যাবে। আর আমি একটা তথ্য তোমাদেরকে দিয়ে দিই যে সৃজনশীল প্রশ্নে ক নম্বরে এবং খ নম্বরে যদি তোমরা ভালো একটা নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, চলো আজকে তোমাদের সৃজনশীল প্রশ্নটা কি আছে সেটা আমরা দেখে নিই। প্রথম সৃজনশীল প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং 4টা প্রশ্ন দেওয়া আছে। আমি উদ্দীপকটা তোমাদের সামনে পড়ছি। লিপির ছোট মামা দক্ষিণ এশিয়ার একটি দেশ ভ্রমণ করেছেন। তিনি বললেন এই দেশটি প্রাচীন সভ্যতা এবং ঐতিহাসিক শিল্প সমৃদ্ধ। তিনি অফিসের কাজে পূর্ব এশিয়ার একটি দেশে বেড়াতে যাবেন, যাকে সূর্যোদয়ের দেশ বলা হয়, এবং অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হিসাবে ওই দেশটি বিশ্বের কাছে সমাদৃত। এই উদ্দীপকটা থেকে তোমাদেরকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্ন আছে, কোরিয়ায় ঋতু কয়টি? খ, কোরিয়ার জলবায়ু সম্বন্ধে লিখো। গ, লিপির মামা কোন দেশটি ভ্রমণ করেছেন, উক্ত দেশটির বিবরণ দাও। ঘ, লিপির মামা পূর্ব এশিয়ার কোন দেশটির অর্থনীতিকে শক্তিশালী বলেছেন, কেন, যুক্তিসহ লিখো। এই 4টা প্রশ্ন তোমাদেরকে উদ্দীপকটা দেখে উত্তর দিতে হবে। তো প্রথমেই আমরা ক নাম্বার প্রশ্নটা দেখি যে কোরিয়ায় ঋতু কয়টি। তোমরা এ অধ্যায়ে বাংলাদেশের সাথে কয়েকটি দেশের বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক পড়েছ। তার মধ্যে একটা ছিল কোরিয়া। তো কোরিয়ার মধ্যে আমরা পড়েছিলাম যে কোরিয়ায় 4টি ঋতু বিদ্যমান। তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা দিব, কোরিয়ায় 4টি ঋতু বিদ্যমান। এরপরে খ নাম্বার দেখো, কোরিয়ার জলবায়ু সম্বন্ধে লিখো। তাহলে এখানে কোরিয়ার জলবায়ু সম্বন্ধে লিখতে বলেছে। তো আমরা এটা কিভাবে লিখতে পারি বলো তো? আমরা লিখব যে কোরিয়ায় 4 ধরনের ঋতু বিদ্যমান। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আবহাওয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। জুন, জুলাই ও আগস্ট মাসে প্রচুর বৃষ্টি হয়, আর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকালীন আবহাওয়া বিরাজ করে। এটুকু আমরা কোরিয়ার জলবায়ু লিখতে পারি। তোমাদের বইয়ে কোরিয়া সম্পর্কে যেটা লেখা আছে ওখানে দ্বিতীয় প্যারায় কিন্তু এই কথাগুলো লেখা আছে। তাহলে তোমরা এভাবে করে
এটা লিখতে পারবে। এরপরে গ নম্বর প্রশ্নটা দেখো, লিপির মামা কোন দেশটি ভ্রমণ করেছেন, উক্ত দেশটির বিবরণ দাও। তাহলে এখানে আমাদেরকে একটু উদ্দীপকের দিকে লক্ষ্য করতে হবে যে লিপির মামা কোন দেশটি ভ্রমণ করেছেন। দেখো উদ্দীপকে দেওয়া আছে যে লিপির ছোট মামা দক্ষিণ এশিয়ার একটি দেশ ভ্রমণ করেছেন, আর তিনি বললেন এই দেশটি প্রাচীন সভ্যতা এবং ঐতিহাসিক শিল্প সমৃদ্ধ। তাহলে দেখো এখানে আমরা কিন্তু দুইটা ক্লু পাচ্ছি, একটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার একটি দেশ এবং আরেকটা হচ্ছে প্রাচীন সভ্যতা এবং ঐতিহাসিক শিল্প সমৃদ্ধ। তাহলে শিক্ষার্থীরা তোমরা যে এখানে কয়েকটি দেশের কথা পড়েছিলে তার মধ্যে প্রথমে ভারত সম্পর্কে পড়েছো। তা আমরা তখন পড়েছিলাম যে ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী একটি দেশ, আর ভারতকে কিন্তু প্রাচীন সভ্যতা এবং শিল্প সমৃদ্ধ দেশ বলা হয়, আর ভারত দক্ষিণ এশিয়ারও একটি দেশ। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে লিপির মামা ভারত দেশটি ভ্রমণ করেছেন। তাহলে আমাদেরকে এখানে ভারত সম্পর্কে লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই হচ্ছে লিখব যে লিপির মামা যে দেশটি ভ্রমণ করেছেন সেটা হচ্ছে ভারত। এরপরে আমরা লিখব যে ভারত দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র। আর ভারতের আয়তন কত বলো তো? ভারতের আয়তন ছিল 32,87,240 বর্গ কিলোমিটার। তো এটাও আমরা লিখব, এবং ভারতের যে জনসংখ্যা 131,95,77,958 জন, এটাও আমরা লিখব। তারপর ভারত সম্পর্কে আমরা আরও পড়েছিলাম যে ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি, এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে ভারতের আয়তন, তারপরে হচ্ছে জনসংখ্যা, তারপর রাজধানী, এই কথাগুলো আমরা লিখব। আর আমরা পড়েছিলাম যে ভারতে হচ্ছে প্রাচীন সভ্যতার 5,000 বছর পূর্বেরও নিদর্শন পাওয়া গেছে। তো এই নিদর্শনগুলোর মধ্যে কিছু কিছু ছিল, যেমন হচ্ছে আগ্রা তাজমহল, তারপরে হচ্ছে কুতুব মিনার, এগুলো তোমরা লিখতে পারো। তো এই দেশের আমরা পড়েছিলাম যে হচ্ছে ভারতের বেশিরভাগ মানুষ কৃষিজীবী, আর গণতান্ত্রিক ঐতিহ্যের ধারক আর বাহক এ দেশের সাথে বাংলাদেশের একটা বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। যেমন আমরা কিন্তু অনেক সময় দেখি ভারতের সাথে বাংলাদেশ কিন্তু বিভিন্ন চুক্তি করে। তাহলে আমরা এখানে ভারত সম্পর্কে এই তথ্যগুলো দিব, এবং শেষে আমরা এটা লিখব যে উদ্দীপকে লিপির মামা পূর্ব এশিয়ার একটি দেশ ভারত ভ্রমণ করেছিলেন, আর ভারত দেশটি হচ্ছে প্রাচীন সভ্যতা ও ঐতিহাসিক শিল্প সমৃদ্ধ। তাহলে এই সকল বিবরণ আমরা বলতে পারি যে ভারতের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যেভাবে করে উত্তরটা বললাম তোমরা অবশ্যই এভাবে করে এটা লিখে দিবে। এরপরে দেখো ঘ নাম্বার প্রশ্নটি কি আছে। ঘ নম্বর প্রশ্নটি আছে, লিপির মামা পূর্ব এশিয়ার কোন দেশটির অর্থনীতিকে শক্তিশালী বলেছেন, কেন? যুক্তিসহ লিখো। তাহলে এখানে আমাদেরকে উদ্দীপকের দিকে আবার লক্ষ্য করতে হবে। তো আমরা উদ্দীপকে দেখেছিলাম প্রথমে যে লিপির মামা দক্ষিণ এশিয়ার একটি দেশ ভ্রমণ করেছেন। তারপরে দেখো সেখানে আরও ছিল যে তিনি অফিসের কাজে পূর্ব এশিয়ার একটি দেশে বেড়াতে যাবেন, যাকে সূর্যোদয়ের দেশ বলা হয়, এবং অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হিসাবে ওই দেশটি বিশ্বের কাছে সমাদৃত। তাহলে ঘ নাম্বার আমাদের প্রশ্নটি ছিল লিপির মামা পূর্ব এশিয়ার কোন দেশটির অর্থনীতিকে শক্তিশালী বলেছেন। তো দেখো যে এখানে আমাদের দেওয়া ছিল যে দেশটিতে বেড়াতে যাবেন যাকে সূর্যোদয়ের দেশ বলা হয়। তো সূর্যোদয়ের দেশ কোনটা বলো তো? ঠিক বলেছ, সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। তাহলে ঘ নাম্বার প্রশ্নের উত্তরটি আমরা প্রথমেই লিখব যে লিপির মামা পূর্ব এশিয়ার দেশ জাপানের অর্থনীতিকে শক্তিশালী বলেছেন। তো এই কথাটা লেখার পরে আমরা হচ্ছে এটা কেন বলেছেন এবং যুক্তিসহ এটা আমাদেরকে লিখতে হবে। তো দেখো যে লিপির মামা যে দেশটি ভ্রমণ করেছে সেটা হচ্ছে জাপান ছিল, আর লিপির মামার ভ্রমণ করা দেশ অর্থাৎ জাপানের অর্থনীতি শিল্প নির্ভর বলে জাপানের অর্থনীতি অনেক শক্তিশালী। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু পড়েছিলাম যে জাপানের অর্থনীতি কিন্তু অত্যন্ত শক্তিশালী, কারণ জাপান থেকে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা প্রচুর সাহায্য সহযোগিতা পাই। তো এই যে শিল্পে হচ্ছে জাপান বিশ্বের শীর্ষ দেশ। এদেশের অর্থনীতির, এই জাপানের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে শিল্প। এখন দেখো জাপানের প্রধান প্রধান শিল্পগুলো কিন্তু আমরা পড়েছিলাম। প্রধান শিল্পের মধ্যে ছিল লোহা ও ইস্পাত, তারপর ইলেকট্রনিক জাহাজ ও গাড়ি নির্মাণ, বস্ত্র, কলকবজা, ওষুধ, বিদ্যুৎ সামগ্রী এবং বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি। এগুলো কিন্তু জাপানের প্রধান শিল্প। আর দেশটি শিল্পোন্নত হওয়ায় বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেমন আমরা উদাহরণ হিসাবে দিতে পারি যে জাপান বাংলাদেশের অর্থনীতির অন্যতম উন্নয়ন সহযোগী।
আর শিল্পোন্নত এ দেশের উৎপাদন প্রচুর এবং এর অর্থনীতি রপ্তানিমুখী। তাহলে জাপান সম্পর্কে আমরা এই তথ্যগুলো দিব। আর এরপরে আমরা শেষে এটা লিখতে পারি যে উপরে আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে শিল্প দ্বারা পৃথিবীর অর্থনীতিতে জাপান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই লিপির মামা দেশটির অর্থনীতিকে শক্তিশালী বলেছেন, অর্থাৎ জাপানকে শক্তিশালী বলেছিলেন। তো শিক্ষার্থীরা, এখানে যে ক খ গ ঘ আমি প্রশ্নের উত্তরগুলো যেভাবে করে বললাম তোমরা অবশ্যই সেভাবে করে লেখার চেষ্টা করবে। এবার দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি দেখি। দেখো এখানে উদ্দীপকটাতে কি লেখা আছে। একনায়ক শাসক কিম জং মারা যান। তার মৃত্যুতে চীন ও রাশিয়া সরকার গভীর শোক প্রকাশ করে। চীন ও রাশিয়ার সাথে সীমান্ত রয়েছে এ শাসকের দেশটির। কিম জং এর দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থা চালু আছে, অথচ এ দেশের দক্ষিণ অংশে অবস্থিত দেশটিতে পুঁজিবাদী অর্থব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত আছে। এই গেল উদ্দীপকটা। এরপরে প্রশ্নগুলি দেখো। ক নম্বর আছে, ছোট বড় কতগুলি দ্বীপ নিয়ে জাপান গঠিত? খ, জাপানের অবস্থান ব্যাখ্যা করো। গ, কিম জং এর দেশের ঋতু, কৃষিপণ্য ও শিল্প সম্পর্কে বর্ণনা করো। ঘ, উদ্দীপকে বর্ণিত দেশটির ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করো। এই গেল 4টা প্রশ্ন। এখন দেখো তাহলে ক নম্বর প্রশ্নটি আছে, ছোট বড় কতগুলো দ্বীপ নিয়ে জাপান গঠিত। তোমাদের কি মনে আছে এটা? জাপান কিন্তু পূর্ব এশিয়ার একটি দেশ, আর ছোট বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে জাপান গঠিত। তাহলে আমরা কি উত্তর দিব? আমরা লিখব যে হচ্ছে ছোট বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে জাপান গঠিত। এরপর খ নাম্বার দেখো, জাপানের অবস্থান ব্যাখ্যা করো। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটা বলেছে যে জাপানের অবস্থান ব্যাখ্যা করতে হবে। তো দেখো যে জাপান হচ্ছে পূর্ব এশিয়ার একটা দ্বীপময় দেশ। যেমন আমরা কিন্তু প্রথমের উত্তরটাতেই লিখেছিলাম যে প্রায় 4000 দ্বীপ নিয়ে জাপান গঠিত। তাহলে আমরা এই উত্তরটা লিখব যে পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ হলো জাপান, আর ছোট বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে জাপান রাষ্ট্রটি গঠিত। এই জাপান দেশটির কিন্তু চারদিকেই সমুদ্রের মাঝখানেই কিন্তু জাপানটি অবস্থিত। জাপান সাগর এবং পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তাহলে জাপানের অবস্থান আমরা এটুকু লিখব। এরপরে গ নাম্বার প্রশ্নটি দেখো, কিম জং এর দেশের ঋতু, কৃষিপণ্য ও শিল্প সম্পর্কে লেখো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে যে হচ্ছে কিম জং এর দেশ কোনটি? দেখো এখানে কিন্তু উদ্দীপকে তোমাদের দেওয়া আছে যে হচ্ছে একনায়ক শাসক কিম জং মারা যান। তার মৃত্যুতে চীন ও রাশিয়া সরকার গভীর শোক প্রকাশ করে। চীন ও রাশিয়ার সাথে সীমান্ত রয়েছে এ শাসকের দেশটির। তাহলে কিম জং এর দেশের ঋতু, কৃষিপণ্য এবং শিল্প সম্পর্কে বর্ণনা করতে বলেছে। এখানে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে কিম জং এর দেশ কোনটি। তাহলে কিম জং এর দেশ হচ্ছে কোরিয়া। তো আমরা এটা লিখব যে হচ্ছে উদ্দীপকে কিম জং এর দেশ হলো কোরিয়া। এখন এই কোরিয়ার ঋতু, কৃষিপণ্য এবং শিল্প সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো কিম জং কে ছিলেন? তাহলে আমরা একটু এটা লিখব যে কিম জং ছিলেন একনায়ক শাসক, আর চীন ও রাশিয়ার সাথে তার দেশের সীমান্ত রয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় যে কিম জং এর দেশটি হলো কোরিয়া। তো কোরিয়ার দেখো যে ঋতুর কথা আমাদেরকে প্রথমে লিখতে হবে। তোমরা এটা হচ্ছে পয়েন্ট করেও লিখতে পারো যে ঋতু দিয়ে তারপর ঋতুর কথা লিখতে পারো, কৃষিপণ্য দিয়ে কৃষিপণ্যের কথা, এবং শিল্প দিয়ে শিল্পের কথা লিখতে পারো। তাহলে দেখো যে প্রথমে আমরা ঋতুটা লিখব যে আমরা পড়েছিলাম যে কোরিয়ায় 4 ধরনের ঋতু বিদ্যমান। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আবহাওয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন জুন, জুলাই ও আগস্ট মাসে কি হয়? প্রচুর বৃষ্টি হয়। আর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকালীন আবহাওয়া বিরাজ করে। তাহলে ঋতু সম্পর্কে আমরা এটুকুই লিখব। তোমাদের বইয়ে কিন্তু অনেক সুন্দর করে এগুলো লেখা আছে, তোমরা অবশ্যই বই পড়বে এবং এভাবে করে লিখবে। এরপরে আছে কৃষিপণ্য, অর্থাৎ কৃষি পণ্যের মধ্যে কি কি রয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে। তো কৃষি পণ্যের মধ্যে কি কি আছে তোমাদের বইয়ে দেখো তো। বইয়ে আমাদের ছিল যে কৃষি পণ্যের মধ্যে ধান, বার্লি, বাঁধাকপি, আপেল, আঙ্গুর, তামাক প্রভৃতি। তাহলে আমরা এই জিনিসগুলো লিখব। কৃষি পণ্য লিখে তারপরে আমরা এই নামগুলো লিখব। এরপরে আছে শিল্প। তাহলে শিল্পের মধ্যে কি কি রয়েছে?
এটাও কিন্তু তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। শিল্প পণ্যের মধ্যে রাসায়নিক পণ্য, যন্ত্রপাতি, জাহাজ ও মোটর গাড়ি, ইলেকট্রনিক সামগ্রী প্রভৃতি। তাহলে দেখো যে আমরা কিন্তু এভাবে করে লিখতে পারি। এছাড়াও কিন্তু তোমাদের বইয়ের মধ্যে কোরিয়ার খনিজ সম্পদের কথাও লেখা আছে। এখানে কিন্তু যেমন ঋতু, কৃষিপণ্য এবং শিল্প দেওয়া আছে, এখানে আরও তোমাদের যুক্ত হতে পারে যে খনিজ সম্পদ সম্পর্কেও বর্ণনা করো। যদি খনিজ সম্পদ আসে তখন সেখানে তোমরা লিখবে লোহা, চুনাপাথর, গ্রানাইট, সীসা, রূপা, দস্তা প্রভৃতি। তাহলে তোমাদেরকে প্রশ্ন বুঝে তারপরে কিন্তু উত্তর দিতে হবে। এরপরে ঘ নাম্বার প্রশ্নটি আছে, উদ্দীপকে বর্ণিত দেশটির ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করো। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে। তো উদ্দীপকে দেখো যে লেখা ছিল যে একনায়ক শাসক কিম জং মারা যান, আর তার মৃত্যুতে চীন ও রাশিয়া সরকার গভীর শোক প্রকাশ করে। তো এখানে কিন্তু কিম জং এর কথা যেহেতু বলা আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কিম জং কোন দেশের। তাহলে এখানে আমরা বলতে পারি যে হচ্ছে উদ্দীপকে কোরিয়া দেশটির কথা ইঙ্গিত করা হয়েছে, কারণ এখানে কিম জং এর কথা বলা হয়েছে। তারপর তার মৃত্যুতে চীন ও রাশিয়া সরকার গভীর শোক প্রকাশ করে। চীন ও রাশিয়ার সাথে সীমান্ত রয়েছে এ শাসকের দেশটির। তাহলে আমরা ঘ নাম্বারে উদ্দীপকে বর্ণিত দেশটির ভৌগোলিক অবস্থান বলতে এখানে কোরিয়ার কথাই বলা হয়েছে। তাহলে আমরা লিখব যে কোরিয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এরপরে হচ্ছে কোরিয়ার ভৌগোলিক অবস্থানটা আমরা বর্ণনা করব। তো দেখো যে আমরা লিখতে পারি যে উদ্দীপকে বলা হয়েছে সম্প্রতি মারা যান একনায়ক শাসক কিম জং, আর চীন ও রাশিয়ার সাথে এ শাসকের দেশটি সীমান্ত রয়েছে। উদ্দীপকের এসব তথ্যের সাথে কোরিয়ার মিল থাকার কারণে বলা যায় দেশটি হলো কোরিয়া। তাহলে এই তথ্যগুলো দিয়ে আমরা বুঝতে পারছি যে এখানে কোরিয়ার কথা বলা হয়েছে। তো এবার কোরিয়ার অবস্থানটা আমরা বিশ্লেষণ করব, অর্থাৎ অবস্থানটা আমরা লিখব। তো কোরিয়া কোথায় অবস্থিত বলো তো? এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে কোরিয়া উপদ্বীপের অবস্থান, আর এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। উত্তর হতে দক্ষিণাঞ্চলের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার, আর উত্তর দিকে সীমান্তের অধিকাংশই চীনের সাথে এবং কিছু অংশ রাশিয়ার সাথে সংযুক্ত, অর্থাৎ চীন এবং রাশিয়ার সাথে কিন্তু কোরিয়া সংযুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়া দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। এই দুইটি ভাগ কি কি ছিল দেখো, একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং আরেকটা হচ্ছে উত্তর কোরিয়া। তো এই যে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া, এই দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ারও কিন্তু নাম ছিল। প্রথমটির সরকারি নাম হচ্ছে কোরিয়া প্রজাতন্ত্র ও দ্বিতীয়টির নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী কোরিয়া। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এভাবে করে এগুলো লিখতে পারি। এরপরে শেষে আমরা লিখব যে কোরিয়ার অধিকাংশ অঞ্চলই হচ্ছে পর্বতময়। এর পূর্বে জাপান সাগর, আর পশ্চিম ও দক্ষিণের অনেকটাই সমতল ভূমি। এই দুই অংশ মিলে কোরিয়ার দ্বীপের সংখ্যা প্রায় 3000, অর্থাৎ প্রায় 3000-এর মতো দ্বীপ রয়েছে এই কোরিয়াতে। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যেভাবে করে উত্তরগুলো বললাম অবশ্যই তোমরা এভাবে করে লেখার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আমার এই ক্লাসটি আজকে মনোযোগ দিয়ে দেখেছো। তো এবার আমি তোমাদেরকে কিছু আজকে ক্লাস থেকে কিছু প্রশ্ন করি, দেখি তোমরা উত্তর দিতে পারছো কিনা। দেখো, 1 নাম্বার, ভারত কত সালে স্বাধীনতা লাভ করে? আমরা পড়েছিলাম যে 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। তাহলে আমরা এটা উত্তর দিব, ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে। 2 নাম্বার, দেখো আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? তো আমরা এখানে যে 5টি দেশের কথা পড়েছিলাম তার মধ্যে একটা দেশের মধ্যে আমরা পড়েছিলাম যে সেটা আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। তাহলে উত্তর দিব আমরা চীন। আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম দেশ চীন। 3 নাম্বার, দেখো মালয়েশিয়া কয়টি প্রদেশ নিয়ে গঠিত? তো আমরা মালয়েশিয়ার মধ্যে হচ্ছে এই তথ্যটা পড়েছিলাম যে মালয়েশিয়া 15টি প্রদেশ নিয়ে গঠিত। তাহলে আমরা উত্তর দিব মালয়েশিয়া 15টি প্রদেশ নিয়ে গঠিত। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং আমাদের যে এই অনলাইন ক্লাসগুলো এটা তোমরা নিয়মিত দেখবে এবং বাসায় তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।